স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ওরা এনে দিয়েছে নতুন ভোর, বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা। দেশ গড়ার দায়িত্ব কাঁধে নিয়েছেন স্বপ্ন সারথীরা। এদেরই অন্যতম আসিফ মাহমুদ সজীব ভুইয়া, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিনের এই যাত্রার বিশেষ সাক্ষাৎকারে খেলাযোগের মুখোমুখি হয়েছেন আসিফ মাহমুদ। জানিয়েছেন না বলা অনেক কথা আর ক্রীড়াঙ্গনকে বদলে দেওয়ার পরিকল্পনা। ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব তৈরি করেছেন কোহিনুর কণা। Bangla blockade, we want justice. Complete shutdown, remembering our heroes. এক দফা মার্চ টু ঢাকা। এই এক একটা শব্দ ছিল এক একটা বজ্র ডাক, যে ডাকে রুদ্ধ দুয়ার ভেঙে দিয়ে সেদিন আছড়ে পড়েছিল জনজোয়ার। সেই জ্বরে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল ওই ঘাতকের দল, যারা গেল 16 বছরে শাসক সেজে জোকের মতো জেকে বসে অস্ত্রধারী সৈন্য পুষে দিনের পর দিন রক্ত চুষেছিল। এই বাঙালি সেদিন আরও একবার এক হয়েছিল, শিখর ছেড়ে শিকড় ধরে হ্যাচকা টানে উপড়ে ফেলেছিল। 5 আগস্ট এই বাংলায় এলো মহাজন্মের লগ্ন। পুনর্জন্মের এই বাংলা ঘুরে দাঁড়িয়েছে, আর এই বাংলাকে সত্যি আর কেউ দাবায় রাখতে পারবে না। প্রথম সময়টা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরেও অনেকগুলো বিষয় ম্যানেজ করতে হচ্ছিল। সবাই দাবি নিয়ে আমাদের কাছে আসছিল এবং এখনও আসছে। আমাদের যে এক্সিস্টিং স্টেডিয়াম আছে সেগুলোকে পুনরায় খেলার উপযোগী করা। আপনারা জানেন অনেকগুলো স্টেডিয়ামই খেলার অনুপযোগী হয়ে গেছে। এমন এমন স্টেডিয়াম যেখানে ইন্টারন্যাশনাল খেলা হতো কিন্তু এখন আর একেবারে খেলারই উপযুক্ত নেই। সেই উদ্যোগটা আমরা হাতে নিয়েছি। আগের এমন একটা জমানা ছিল যেখানে শুধুই আশ্বাসের সাথেই বসবাস। কান পাতলে শোনা যেত এই নেই সেই নেই, কিচ্ছু করার উপায় নাই। তবে নতুন জেনারেশনের এই প্রতিনিধিরা জানেন পারবো না বলেই বরং কিচ্ছু হয় না। সেই ধারাবাহিকতায় ঘুরে দাঁড়ানোর গল্পটা লিখছে ক্রীড়াঙ্গন। স্পোর্টসের জন্য তো একটা সুন্দর পরিবেশ প্রয়োজন এবং ওই খেলাধুলার মানসিকতার জন্য একটা সুন্দর পরিবেশ প্রয়োজন। সেজন্য আমরা একটা স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনা নিয়েছি এবং একই সাথে আমরা অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য একটা স্পোর্টস ইনস্টিটিউট গঠনের কাজ করছি। অলরেডি আমাদের যে এক্সপার্ট লেভেলের কমিটি আমরা করেছিলাম, ওনারা একটা আমাদেরকে প্রস্তাবনা দিয়েছেন। সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা স্পোর্টস ইনস্টিটিউটের কাজ শুরু করে দিয়েছি। যোগ্যদের সম্মান দিতে যেমন ভুল করেন না এই নতুন দিনের রূপকাররা, তেমনি দেয়া কথা রাখতেও ভুলে যান না। বাংলাদেশকে ব্যাক টু ব্যাক সাফ জয়ের যে আনন্দ দিয়েছেন নারী ফুটবলাররা, তাদের কষ্ট লাঘবে সুদিন ফিরিয়ে দিতে দেয়া হয়েছিল যে কথা, তা বাস্তবায়ন এখন কেবল সময়ের ব্যাপার, নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা। আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা নারী ফুটবল দলের সাথে দেখা হওয়ার পর তাদেরকে চিঠি দিতে বলেছিলেন যে আপনাদের কি কি প্রয়োজন। অলরেডি চিঠিগুলো তারা দিয়েছেন এবং সেটা আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিয়েছি। যাদের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা 2.0, তাদের স্মৃতি রক্ষায় অগ্রণী ভূমিকায় ক্রীড়া মন্ত্রণালয়। এই বাংলা যেন কোনোদিন ভুলে না যায় তার সূর্য সন্তানদের, তাই তো নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ক্রীড়াঙ্গনের শহীদদের স্মৃতি রক্ষায় একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যে কাজ করছি। বিভিন্ন স্টেডিয়ামে আমরা শহীদদের স্মৃতি রক্ষার চেষ্টা করেছি। আপনারা জানেন 2019 সালে আবরার ফাহাদ আমাদের আগ্রাসন বিরোধী প্রথম শহীদ আমরা বলি। কুষ্টিয়ার জেলা স্টেডিয়ামটা তা আবরার ফাহাদের ফ্যামিলি এবং বন্ধুদের দাবি অনুযায়ী দীর্ঘদিনের দাবি ছিল, সেটা আমরা আবরার ফাহাদ স্টেডিয়াম নামে নামকরণ করেছি, যাতে বাংলাদেশের মানুষ যেমন কষ্টের সময় শহীদদেরকে মনে করবে, ঠিক তেমনি উৎসাহ উদযাপন আনন্দের সময় শহীদদেরকে যেন মনে করবে। কোহিনুর কণা, 71। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী 100 দিনে আরও ভালো কাজ করার চ্যালেঞ্জ নিয়েছেন। জোড়াতালি দিয়ে বিসিবি চলছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা জানান, প্রয়োজনে লোকবল বাড়িয়ে আরও সমন্বয় করা হবে। স্পোর্টসকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে, বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। ক্রীড়া সংস্থাগুলো এখনও পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে। তারপরে বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমি মনে করি। বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে এবং সেখানে
আর্থিক কেলেঙ্কারির যদি কোনো ইয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। মালদ্বীপ ম্যাচে দৃষ্টিনন্দন গোলের পর সব জায়গায় প্রশংসা পাচ্ছেন মুজিবুর রহমান জনি। প্রথমার্ধ শেষে দলের সিনিয়র প্লেয়াররাও হেড কোচ হাভিয়ের কাবরেরা অনুপ্রেরণা জুগিয়েছেন বাংলাদেশি পরিচয়ে দুনিয়া মাতানোর স্বপ্ন দিনাজপুরের এই ফুটবলারের। অন্যদিকে দ্বিতীয় গোল করে জয় এনে দেয়া পাপন সিং এর চাওয়া নিয়মিত ফার্স্ট 11-এ নিজের জায়গা খুঁজে নেয়া মালদ্বীপ বধের দুই নায়কের গল্প শুনেছেন মেহেদী নাইম। আর কি যে আসলে আমি বাদ পড়ে গেলাম, আমার এরকম খেলা, আমার পাসপোর্টের জন্য আমি বাদ পড়ে গেছিলাম, পাসপোর্ট ছিল না দেখে। তারপর আমি কিছু একটা মানে করতেই হবে, ন্যাশনালি বাংলাদেশ ন্যাশনালি আমি খেলবই, জেদ ছিল আমার। দিনাজপুরের জনি এখন পুরো বাংলাদেশের। মালদ্বীপকে করিয়ে দিয়েছে চুপ। ঘরের মাঠে চলতি বছর প্রথম জয় পায় বাংলাদেশ, আর এক গোলেই রাতারাতি জনিকে এনে দেয় খ্যাতি। মালদ্বীপের বিপক্ষে যখন 1-0 গোলে বাংলাদেশ পিছিয়ে ছিল, তখন মালদ্বীপের 4 ডিফেন্ডারকে ডস দিয়ে ওই গোলটা করা কি কাজ করেছিল তখন মাথায়? ইনস্ট্যান্ট আমি মাথায় কেস করছি যে আমি ফার্স্ট আমি দেখছি, বাট দেখি যে মেন, সো দেন কাট করে আমি শুট করছি। মানে এই ধরনের অ্যাটেম্প কি তুমি বয়স ভিত্তিকেও নিয়ে সাফল্য পেয়েছিলে কিনা, সেটা এক্সিকিউশন আমরা ন্যাশনাল টিমে দেখতে পেলাম কিনা? যে বয়স ভিত্তিকে কিন্তু আমার গোল আছে আন্ডার 19-এ এবং বাহারাইনে, সো সেম ক্যাটাগরি আর কি, ডোজ করে আর কি গোল করা। ওই গোলের পরে কারো কল পেয়েছো? ডেফিনেটলি অনেকজন ফোন দিছে, বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার ইনস্টাগ্রাম পেজ থেকে শুরু করে ফ্যামিলি এবং দিনাজপুর জেলা সবাই অনেক 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 ফোন করছে। তো বলছে যে অনেক অসাধারণ গোল, আসলে এরকম গোল কিন্তু আসলে বাংলাদেশের মাঠে দেখে নাই। তো সবাই আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে যে সামনে আরও এগিয়ে যাবে। ওরকম একটা গোল করার পরে টিমের যে বড় ভাইরা ছিল ড্রেসিং রুমে, তারা কি বলেছে? হ্যাঁ, গোল করার সময় তো রাকিব ভাই অলরেডি আমাকে বলছে যে তুই গোল পাবি, কারণ তুই আমাদের যে চেঞ্জিংয়ে খেলছিস সেই খেলাটাই ফার্স্ট হাফে খেল, তুই গোল পাবি। এবং তবু দাদা সোহেল ভাই সবাই আমাকে আর কি ইনক্রেজ করছে যে না পারবি তুই। মা বাবার সাথে কথা হয়েছে গোলের পরে? তারা কি খেলাটা দেখেছেন? কি বলেছেন আম্মা বা আব্বা? মা বাবা সবসময় বলে যে বাবা একটা গোল করতে হবে, বাবা একটা গোল করতে হবে, দেশে কেউ গোল পাচ্ছে না, গোলে আমরা আর কি ভুগতেছি। তো বাবা মা ভাইয়া সবসময় বলতো যে একটা গোল কর, তুই তোর পায়ে একটা গোল দেখতে চাই। রাতে ম্যাচ জয়ের পরেই নেত্রকোনার বাস ধরেছেন আরেক গোলদাতা পাপন সিং। এক গোলের ড্রয়ের পর ম্যাচের ইনজুরি টাইমে তার গোলেই যে বছরের শেষ ম্যাচটায় জয় পায় বাংলাদেশ। কোচে আমাকে যে ডিউটি দিয়েছিল সেই ডিউটি পালন করেছি এবং গোল পেয়েছি আর কি। আমি নিজে আরো পরিশ্রম করে ন্যাশনাল টিমে জায়গা করে নিব, বেস্ট 11-এ। মাঠে যতটুকু সময় পাই চেষ্টা করি নিজের বেস্ট দেওয়ার জন্য আর কি। জনি পাপন দুজনেই জেনারেশন জির ফুটবলার। নতুন বাংলাদেশে ফুটবলেও নেতৃত্ব দিচ্ছে অকুতভয় তরুণরা। মেহেদী নাইম, ৭১। সাবজয়ী প্রতিটা নারী ফুটবলারের জীবনে লুকিয়ে আছে আত্মত্যাগের গল্প, যেমনটা রয়েছে আফিদা খন্দকার প্রান্তিরও। পরিবার ছেড়ে বিকেএসপিতে বড় হওয়া, বয়সভিত্তিক দল থেকে শুরু করে সবশেষ জাতীয় দলের হয়ে সাফের শিরোপা জেতা, সবকিছুই সম্ভব হয়েছে পরিবারের অনুপ্রেরণার কারণে। অর্ণবাপীর রিপোর্ট। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। মেয়েদের সাউথ এশিয়ান গেমস প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচে বাংলাদেশ 1-1 গোলে ড্র করে। দ্বিতীয় ম্যাচে ডু অর ডাই, সেমিফাইনালে ওঠার জন্য ভারতকে হারাতেই হবে। সেই ম্যাচে প্রথম গোল করে প্রান্তি দলকে যে আত্মবিশ্বাস দিলেন, সেই আত্মবিশ্বাসেই কিন্তু বাংলাদেশ সাফের টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন। এই আফিদার শুরুটা কিন্তু এই বিকেএসপি থেকে, এই ফুটবল গ্রাউন্ডের থেকে। খুবই ভালো লাগতেছে, আর বিকেএসপি থেকে যখন সংবর্ধনা দিচ্ছে তো আরও ভালো লাগতেছে। বিকেএসপি থেকেই উঠে যাওয়া আর কি ন্যাশনালে, তো আবার এখানে এসেই ফিরে আসা। একটা সময় তো এই মেয়েকেই প্রথমবার হাত ধরে বিকেএসপিতে দিয়ে গেছেন। আসলে বিকেএসপিতে যখন 16 সালে ভর্তি করি তখন তো প্রথম ব্যাচ খুব ছোট ছিল, ক্লাস 5-এ ভর্তি করেছিলাম। সেই দিনের যে স্মৃতি, বিকেএসপি হোস্টেলে গিয়েছি, গিরিয়েল ধরে
ও ওই পাশ থেকে কান্না করছে, ওর মা এবং আমি দুজনেই কান্না করেছিলাম। সেই কান্নাটা কিন্তু আজকের এই আনন্দশ্রু। ওই দিনকে যদি মেয়ের মুখের দিকে তাকাতাম তাহলে হয়তো আজকে আমরা এখন আসতে পারতাম না, সেও আসতে পারতো না। সেই সাথে এসএসসি এবং এইচএসসিতে সে এ পেয়েছে, আমরা অত্যন্ত গর্বিত। বাবার যে আবেগ আপ্লুত, আপনি অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছেন, প্রান্তিক স্বাভাবিক ব্যাপার। সেই মুহূর্তগুলো ভেবে আসলে কিরকম লাগে যখন মা বাবাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে দূরে থাকতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে? মানে ফুটবলের জন্য আত্মত্যাগ তো অনেক রয়েছে, তাই তো প্রান্তিক? অবশ্যই। যেদিন প্রথমে আসি সেদিন খুব কান্না করতেছিলাম, আজকে যখন সংবর্ধনা পাচ্ছি আজকেও কান্না করতেছি, জানি না কেন। আসলে এটাই হচ্ছে নারী ফুটবলারদের জীবনের গল্পগুলো। অনেক আত্মত্যাগ, অনেক কিছুর বিনিময়ে কিন্তু তারা একটা জায়গায় পৌঁছাতে পারে। আর খেলাধুলাই হচ্ছে এরকম একটা অঙ্গন যেখানে গৌরব ছিনিয়ে আনলে তার প্রতিদানে অনেক কিছুই পাওয়া যায়। অর্ণব বাপি, ৭১, ঢাকা। ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে আলোচনার কেন্দ্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন। এবারের আইপিএল এর নিলামে আছেন বাংলাদেশের ১ ডজন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সব সময় বড় মঞ্চে পারফর্ম করার সাহস এবং সামর্থ্য নাকি আছে রিশাদ হোসেনের। এই লেগ স্পিনিং অলরাউন্ডারের পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। সবখানে আলো কাটতে বোলিং ব্যাটিংয়ে স্কিল বাড়িয়ে তৈরি হচ্ছেন রিশাদ। সাইফুর রূপকের রিপোর্ট। আইপিএলের মালিকরা তো এমন অলরাউন্ডারই খুঁজছে, কবজির মোচড়ে বল ঘোরাতে পটু, ২-৪টা ছক্কা হাঁকিয়ে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্যও আছে। আইপিএলের নিলামে নাম উঠবে রিশাদ হোসেনের। বেস্ট প্রাইস ৭৫ লাখ রুপি। ২৪ ও ২৫ নভেম্বরের মেগা অকশন নিয়ে কতটা রোমাঞ্চিত বাংলার এই লেগ স্পিনিং অলরাউন্ডার? না, নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে। কোন আইপিএল টিম আপনার পছন্দ? এত বছর ধরে খেলা দেখছেন। এরকম স্পেসিফিক কোনো টিম করি নাই। এখন মনে করি আমি মনে মনে ভাবলাম চেন্নাই, আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ হচ্ছে। আমি কোনো কিছু না আশা করি। ফেভারিট নর্মালি কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে। প্রশ্ন উঠতেই পারে, কি দেখে রিশাদকে নেবে আইপিএলের দল? রিশাদের মাঝে ক্যারিবিয়ান একটা ফ্লেভার আছে। লেগ স্পিনারদের কদর সবখানেই। পিচে একটু ফায়দা পেলেই তারা ব্যাটারদের পেয়ে বসে। আইপিএলের মাঝপথে কিংবা শেষের দিকে পিচগুলোতে স্পিন ধরার সম্ভাবনাও থাকে। আবার ব্যাটার রিশাদ ফিনিশিং রোলে পিঞ্চ হিটিংটাও করতে জানে। গেল মার্চে লঙ্কানদের বিপক্ষে টি-20তে ৩০ বলে ৫৩, ওডিআইতে খেলেছিলেন ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস। সেই রিশাদই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ১৪খানা উইকেটও পকেটে পুরেছেন। এরপরেই একে একে ডাক পাচ্ছেন নানান দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে। এবার কি তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে? ভারতেও কদিন আগেও খেলে আসছেন, ভারতেই আইপিএল ওই কন্ডিশন, ওই টাইপের পিচে আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনাকে যদি কোনো টিম নেয় আপনি ডেলিভার করতে পারবেন, আপনার সেই অ্যাবিলিটি বা সেই সাহসটা আছে কিনা? না, অবশ্যই আমি আমার উপর কনফিডেন্ট আছি। তো ভালো দিন খারাপ দিন যে কেউ যখন তখন যাইতে পারে। তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না। ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম, ভেরিয়েশন এবং লাইন লেন্থ। তো আশা করা যায় ইনশাল্লাহ সামনের যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা করব। কি অবস্থা? না, আলহামদুলিল্লাহ বেটার। আপাতত রিশাদের সব ভাবনা গ্লোবাল সুপার লিগ নিয়ে। রংপুর রাইডার্সের হয়ে মাতাতে চান ৫ দেশের ৫ ফ্র্যাঞ্চাইজির এই আসর। গায়ানার টার্নিং উইকেটে রিশাদই হতে পারেন রাইডারদের বাজির ঘোড়া। ১৮ কোটি মানুষের একটা প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায়, সেম টাইপেরই আর কি এটা হচ্ছে। তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে। নর্মাল যে প্ল্যান থাকে ওই প্ল্যানে রাখবো আর কি। যেহেতু ৪ রকম টিম, তো চেষ্টা করবো নিজে ভালোটা দেওয়ার। ভিসা ও এনওসি জটিলতায় ডাক পেয়েও খেলতে পারেননি কানাডার গ্লোবাল টি-20 ও জিম আফ্রো টি10। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোভার্ট হারিকেন্সও রিশাদকে দলে নিয়েছে। বিপিএল এর কারণে হয়তো বিগ ব্যাশেও খেলা হবে না রিশাদের। সাইফুল রূপক, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।